ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটাতে ২৫০০ কোটি টাকা ধার দেওয়ার পর সিদ্ধান্ত, কাল থেকে নিরবিচ্ছিন্ন লেনদেনের আশা। পুশিন পুশব্যাক ঘিরে সীমান্ত উত্তেজনা। কুড়িগ্রাম চুয়াডাঙ্গায় ২০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুষ্টিয়ায় শূন্যরেখা অনিশ্চিত অপেক্ষা ১২ জনের। খুলনায় মসজিদে ঢুকে ২ ব্যবসায়ীকে গুলি, গুরুতর একজনকে আনা হলো ঢাকায়। চট্টগ্রামে মা মেয়েকে কুপিয়ে হত্যা, রক্তাক্ত ৫ বছরের শিশু, অভিযুক্ত প্রতিবেশী পলাতক। খেলনা থেকে রক্তে মিশছে সীসা, ৩ কোটি শিশুর দেহে মাত্রাতিরিক্ত উপস্থিতি, স্বাস্থ্য ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারীও, গবেষণার তথ্য আমলে নিয়ে ব্যবস্থার পরামর্শ। এবং বিশ্বকাপে কুরাসাওয়ের মুখোমুখি জার্মানি, রাতে হাই ভোল্টেজ ম্যাচে লড়বে নেদারল্যান্ড জাপান। মেসির পর ইনজুরি কাটে অনুশীলনে এমি, আর্জেন্টিনা দলে স্বস্তি। সিঙ্গাপুর বা থাইল্যান্ড যেতে লন্ডন থেকে উড়াল, দুবাইয়ে ট্রানজিটের সময় বাধে বিপত্তি। বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় জারি করা ইন্টারপোলের তথ্যে তাকে গ্রেফতার করে দুবাই পুলিশ। এ সময় তার কাছে ছিল একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। দুদকের মামলায় ইন্টারপোলের ওয়েবসাইটে অনেকদিন ধরে মোস্ট ওয়ান্টেড আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ। দেশের সীমাহীন দুর্নীতির প্রতীক হয়ে ওঠা বেনজির আহমেদ দুবাইয়ে আছেন এমন আলোচনা দীর্ঘদিন ধরেই মানুষের মুখে মুখে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের বিভিন্ন মামলায় তাকে দেখানো হয়েছে ফেরারি। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছিল, কিন্তু বারবার তার অবস্থান বদল নিয়ে তৈরি হয় দোয়াশা। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা জানান, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ের ট্রানজিট শেষে গন্তব্য পৌঁছানোর। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেই হয়ে যায় তার যাত্রার শেষ গন্তব্য। এমনভাবে আমরা আসলে কখনোই দেখিনি ইন্টারপোলের মাধ্যমে কোনো অপরাধীকে বিদেশ থেকে ধরে বাংলাদেশে নিয়ে আসা হয়। তো এটি যদি সত্যিই যদি আমরা কার্যকর করতে পারি, তাহলে ভবিষ্যতে অর্থ পাচারকারীরা তারা একটু হলেও ভয় পাবে। উনি সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছে, এই খবরে আমরা প্রবাসীরা স্বস্তি প্রকাশ করছি। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি। দুবাই পুলিশের বরাতে জানা যায়, বেনজির লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। ইন্টারপোলের নোটিশের সূত্র ধরে দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হওয়ার পর দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১২ জুন দুবাইয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। জানা গেছে, গ্রেপ্তারের সময় তার কাছে একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট ছিল। আওয়ামী লীগ সরকারের সময় থেকে দুর্নীতির প্রতীক হয়ে ওঠা বেনজির আহমেদ দুবাইতে আছেন এমন আলোচনা সবার মুখে মুখে ছিল। তাছাড়া তিনি এখানে বৈধ অবৈধভাবে অঢেল সম্পদের মালিক হয়েছেন, সে আলোচনাও ছিল সবার মুখে মুখে। বেনজির গ্রেপ্তার হওয়ার পর এখানকার প্রবাসী বাংলাদেশিরা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন দুই দেশের সরকারকে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। যদিও সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেফতার পুলিশের বড় সাফল্য উল্লেখ করে মন্ত্রী বলেছেন, অপরাধী যত শক্তিশালী হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় ২০২৪ সালের ১৮ এপ্রিল। সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদ। অনুসন্ধান চলাকালেই ২০২৪ সালের ৪ মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির।
অনুসন্ধানে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব খুঁজে পায় দুদক। পরে সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন। বেনজির ও তার পরিবারের বিভিন্ন জায়গায় আরও সম্পদের তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় 600 বিঘা জমি ক্রয় ও দখল হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট, গাজীপুরে 150 বিঘার বেশি জমিতে ভাওয়াল রিসোর্ট ও স্পা ছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠা জমিতে ডুপ্লেক্স বাংলো তৈরি করেন সাবেক আইজিপি। এসব সম্পদ এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। প্রভাবশালী এই আইজিপি নানা কারণে ছিলেন বিতর্কিত। ক্ষমতার অপপ্রয়োগ করে টানা 10 বছর বেআইনিভাবে ঢাকা বোট ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছিলেন। ওই সময়ে ক্লাবটির প্রায় 32 কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ডিগ্রি নেন বেনজির। অবশেষে বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারের তথ্য জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার অধিবেশনে তিনি জানান, তাকে গ্রেফতারে 2025 সালের 11 এপ্রিল ইন্টারপোলে আবেদন করে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। রেড নোটিশ জারির পর সাবেক এই আইজিপিকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। তাকে দ্রুতই দেশে ফেরানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। 2024 সালের অক্টোবরে বেনজিরের বিরুদ্ধে করা দুদকের মামলায় বলা হয়, পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তিনি নীল বা লাল পাসপোর্ট গ্রহণ করেননি, বরং ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে তাকে গ্রেফতার করা হলেও দেশে ফেরানোর পর অবৈধ সম্পদ অর্জন সহ অন্যান্য মামলার মুখোমুখি করা হবে। ইন্টারপোলে আবেদন করেছিলাম 2টা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। বেনজির আহমেদকে গ্রেফতারের বিষয়টি গত 12 তারিখ একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে দুবাই পুলিশ। বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারে বাংলাদেশ পুলিশের কোনো ভূমিকা নেই, সব কৃতিত্ব ইন্টারপোলের। তাকে দেশে আনা ও বিচার নিশ্চিত করা এখন সরকারের সদিচ্ছার ব্যাপার। রাতে সিলেট সার্কিট হাউসে তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সংসদে কথা বলতে নিষেধ করা হয়েছে। এটা আমাদের পুলিশের কৃতিত্ব না, এটা ইন্টারপোলের কৃতিত্ব, এবং এটা এই সরকার তার উপরে ইন্টারপোলের অ্যালার্ট জারি করায় নেই, এটা প্রিভিয়াস গভর্নমেন্ট করাই গেছে। বেনজির সাহেব ওখানে ধরা পড়েছেন, তিনি কি দুবাইয়ের কারাগারেই দিন কাটাবেন নাকি বাংলাদেশে আসবেন তার দেশে, এটা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। তার একটা বিশাল রোল ছিল মানুষকে আয়নাগরে পাঠানোর ব্যাপারে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ব্যাপারে। তিনি মাস্টার মাইন্ড ছিলেন। এমনকি 5 আগস্টের পরে দেশ থেকে পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা সৃষ্টির জন্য তার অনেকগুলা অডিও ক্লিপ ফাঁস হয়েছে, তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। সেই রকম মানুষকে তো অবশ্যই আইনের আওতায় আনা উচিত। মূল অ্যাচিভমেন্টটা হবে যদি তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের ঘটনায় তরুণী বিয়ের চাপ এড়াতে অপহরণ নাটক সাজিয়ে নিজেই আত্মগোপনে যান শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া।
পরে নিখোঁজের অভিযোগ তুলে সরকারকে দায় দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে পুলিশ জিসানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না এমন অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় উপনেতা। শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান নিখোঁজের ঘটনায় নানা নাটকীয়তা শেষে সামনে আসে প্রকৃত ঘটনা। পুলিশ জানায়, এক তরুণীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের ঘটনার পর বিয়ের চাপ এড়াতে অপহরণ নাটক সাজিয়েছিলেন তিনি। আপনাকে ধন্যবাদ। রোববার সংসদে সরকারি ও বিরোধী দলের আলোচনায় উঠে আসে জিসানের প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিবির নেতা নিখোঁজের ঘটনায় সরকারকে দায় দেওয়ার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে উঠে এসেছে তার অপহরণের নাটক। বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। এই বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। এরপরই সংসদ বিরোধী দলীয় উপনেতা বলেন, জিসানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিসানের খোঁজ জানতে চান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একই সঙ্গে জিসানকে কেন্দ্র করে নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলীয় উপনেতা। একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করছে। জিসান এখন কোথায় আছে? 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে, এখানে কুমিল্লার পুলিশ জিসানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না, এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখানে কি কোনো প্লট তৈরি হচ্ছে? 11 জুন রাতে কুমিল্লার দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান নিখোঁজ হয়েছেন বলে থানায় জিডি করা হয়। পরে জেলা পুলিশের একাধিক টিম অনুসন্ধান শুরু করে। স্থানীয় লোকজনের সহায়তায় লাকসাম এলাকা থেকে জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলের নারী সংসদ সদস্যের পোশাক নিয়ে বিএনপির এক এমপির মন্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ। এ নিয়ে হট্টগোলের পর কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরীর বক্তব্যের একাংশ কার্যবিবরণী থেকে বাদ দেন ডেপুটি স্পিকার। বাজেট আলোচনায় অংশ নিয়ে এক পর্যায়ে জামাত ইসলামের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা বলেন মনিরুল হক। এ সময় গল্পের ছলে পোশাক নিয়ে মন্তব্য করেন তিনি। সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিবাদ জানাতে শুরু করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তখন মনিরুল বলেন, তার কথায় কেউ ছোট হয়ে থাকলে এর জন্য ক্ষমা প্রার্থী তিনি। পরিস্থিতি শান্ত করতে দফায় দফায় চেষ্টা করেন ডেপুটি স্পিকার। পরে মনিরুলের বক্তব্যের একাংশ এক্সপান্স করেন তিনি। এই আপনারা মাননীয় সদস্য, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, 2 জনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। মাননীয় সদস্য, আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। পার্সোনাল ফ্রিডম নিয়ে কেউ কথা ভবিষ্যতে বলবেন না। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতা বলে এবং ব্যাংক কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। এদিকে তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংকে ২৫০০ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সহায়তার পর কাল থেকে গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে টাকা তুলতে পারবেন বলে আশ্বস্ত করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। 40 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যার কোনো সদুত্তর নাই। এগুলো তদন্ত হবে মাননীয় স্পিকার।
বেশ কিছুদিন ধরেই আলোচনায় ইসলামী ব্যাংক। নতুন চেয়ারম্যান অপসারণের দাবি গড়ায় রাজপথে। সংসদে বাকযুদ্ধে জড়ান ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা। এ পরিস্থিতিতে ব্যাংকটি থেকে চলছে টাকা তোলার হিড়িক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 9 দিনে প্রায় 6,000 কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এমন অবস্থায় 10,000 কোটি টাকা তারল্য সহায়তার আবেদন করে ব্যাংকটি। পর্যালোচনা শেষে রোববার দুপুরে 2,500 কোটি টাকা ধার হিসেবে তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে সোমবার থেকে আবারও লেনদেন স্বাভাবিক হবে বলে গ্রাহকদের আশ্বস্ত করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি। আজকে যে আমরা টাকাটা নিয়েছি সেটা কোন কোন খাতে কোথায় আমরা খরচ করছি, কোথায় কিভাবে এগুলো উড্ডল হয়েছে, কোন ক্যাটাগরিতে উড্ডল হয়েছে, আমাদের আগামীকাল কি পরিমাণ টাকা লাগতে পারে, এই বিষয়গুলোই না। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আজকে যেরকম আমরা সেবা দিচ্ছি আমাদের সেবার মান প্রতিনিয়ত আরো বাড়বে, কালকে তারা আরো বেটার সার্ভিস পাবে। বিকেলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে গভর্নর সার্বিক সহায়তার আশ্বাস দেন। প্রায় 3 ঘন্টা ধরে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এক প্রশ্নের জবাবে ইসলামী ব্যাংক জানায় প্রতিদিনই 1200 কোটি টাকার মতো জমা ও সমপরিমাণ আমানত নগদায়ন করছেন গ্রাহকরা। অ্যারাউন্ড 1200 কোটির মতো আমাদের উড্ড হইতেছে গত 2 দিন ধরে। আমাদের ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিপ্ট এটা মোটামুটি কাছাকাছি থাকে। মূলত আমাদের আরটিজিএস, এনপিভিএস এর মাধ্যমে যে টাকাগুলো উড্ডল হয় ওইটাই আমাদের শর্টেজ হয়ে যায়। ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত নিরাপদ রয়েছে উল্লেখ করে গভর্নর জানান ভয়ের কোনো কারণ নেই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। খুলনা এবার মসজিদের ভেতরে ঢুকে 2 মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এই হামলা বলে ধারণা পুলিশের। একের পর এক এমন ঘটনায় আতঙ্কিত নগরবাসী। শান্ত খুলনা শহরে এখন প্রতিদিনই বাড়ছে খুন আতঙ্ক। অপরাধীদের থেকে নিরাপদ নয় মসজিদের ভেতরও। রোববার ভোরে খুলনা মহানগরীর দৌলতপুর থানার বিএল কলেজ সড়কের ওজোপাড়িকো বিদ্যুৎ জামে মসজিদে ঘটে নৃশংস ঘটনা। স্থানীয়রা জানান রোববার ফজরের নামাজ আদায় শেষে মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন খালিশপুরের উত্তর কাশীপুর এলাকার লোকমান হাকিম ও আলম শেখ। এ সময় দুর্বৃত্তরা মসজিদে ঢুকে লোকমানকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন সঙ্গে থাকা আলমও। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। দৌড়ে যাওয়ার সময় মোড়েতে দেয় যে মুরব্বী আর একজন আহত হয়েছে, সে দৌড়ে যাচ্ছে। এবার ওই মুরব্বী আবার কোথায় যাচ্ছে যে মসজিদে গুলি হয়েছে। ওনার একটা গুলি লাগছে হচ্ছে এখানে, সম্ভবত এটা বাম সাইডে এইখানে। আর একটা গুলি দেখলাম হচ্ছে এই যে পেটের এখানে একবার স্পষ্ট দেখা যাচ্ছে ভিতরে ঢুকে গেছে। মসজিদ ইবাদতের জায়গা, সেখানে এসে দুষ্কৃতিকারীরা যেভাবে মনোকান্তে ঘটনা ঘটাইছে এটা আসলে এটা বলার কোনো ভাষা নাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এটা এলাকাবাসী তার সবার একটাই দাবি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। কারা করেছে এ বিষয়ে আমরা মোটামুটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের আভিযানিক দল বাইরে আছে, আমরা অচিরেই আশা করি ক্রিমিনালকে গ্রেপ্তার করতে পারবো। সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরী ও আশেপাশের এলাকায় খুন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। খুলনা একের পর এক যে খুন হচ্ছে, এগুলো আসলে প্রশাসন দিনে দুপুরে সকালবেলায় লোকজন রাস্তাঘাটে বিএল কলেজের মেইন রোডে একটা মসজিদ, তার সেখানে গুলি, আসলে এগুলো বলে কোনো লাভ নাই। ঠিক আছে, কি বলবো, একের পরে এক, কোনো বিচারও নাই। এর আগে গত শুক্রবার খুলনার লবণচড়া এলাকায় এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। চলতি বছর প্রথম 6 মাসে মোট 16টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে খুলনা মহানগরীতে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে চট্টগ্রামে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ সময় 5 বছরের ছেলে গুরুতর জখম হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। অন্যদিকে পাওনা টাকা চাওয়ায় মুন্সিগঞ্জে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আহত শিশুপুত্রকে কোলে নিয়ে নির্বাক বাবা, একই সঙ্গে হারালেন স্ত্রী কন্যাকে। মর্মান্তিক কাণ্ডে জড়িত থাকার সন্দেহের তীর প্রতিবেশীর দিকে। স্বজনদের দাবি, চট্টগ্রামের আনোয়ারার বড়ুয়াপাড়া এলাকার তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে এনি বড়ুয়ার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে অ্যানি ও তার মেয়ে প্রিয়ন্তীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে তেজপ্রিয়র বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয় 5 বছরের ছেলে পিয়াস। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রতিবেশী। তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। জিজ্ঞেস করে, তোমাকে কে মারছে? ও তেজবড়ু বেঠান্তবড়ু ছেলে তেজবড়ুয়া মারছে। খুনিকে 24 ঘন্টার মধ্যে এনে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমরা আইডেন্টিফাই করেছি তাকে
এবং তাকে ধরার জন্য সকল রকমের আমাদের চেষ্টা চলছে। অন্যদিকে ধারের টাকা ফেরত চাওয়ায় গাল হলো মুন্সিগঞ্জের আরিফ ব্যাপারী। 46,000 টাকার জন্য খুন হলেন তিনি। রোববার সকালে পূর্ব শিলমান্দি জসিমনগর এলাকায় বাড়ির পাশের পরিত্যক্ত জমি থেকে আরিফের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, সম্প্রতি শহরের মুন্সিরহাট বাজারের নূর মোহাম্মদ নামে এক কসাইকে 46,000 টাকা ধার দেন দুই ভাই আকাশ ও আরিফ ব্যাপারী। টাকা ফেরত চাওয়া নিয়ে শনিবার সকালে মারামারি ঘটনাও ঘটে। এমনকি নূর মোহাম্মদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় লিখিত অভিযোগও দেন আকাশ। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পরিবারের। এবারই 49,000 টাকার মতন পাম। পরে থানায় একটা অভিযোগ করছি। প্রাথমিকভাবে ধারণা করছি যে এই ছুরিকাঘাতের ফলে যে রক্তক্ষরণ হয়েছে, এই রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত নূর। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। শিশু রামিসের ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিশেষ বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে বিরতিহীন শুনানির আবেদন অ্যাটর্নি জেনারেলের। মাত্র কয়েক কার্যদিবসে বিচারিক আদালতে শেষ হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার। এবার সেই দ্রুত বিচার প্রক্রিয়ার ধারা হাইকোর্টেও অব্যাহত রাখতে চায় রাষ্ট্রপক্ষ। এর মধ্যে রোববার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। দ্রুত শুনানির জন্য আদেশের কপি সংশ্লিষ্ট শাখায় পাঠানোর আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না আপিলে দাবি করেছেন হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে সোহেল রানা পারিবারিক অশান্তি, অভাব ও মাদকাসক্তির কথা উল্লেখ করে দাবি করেছেন মাদকের প্রভাবে কি ঘটেছে তা বুঝতে পারেননি। নেশাগ্রস্ত হওয়ার কারণে ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত, অবচেতনভাবে হয়েছে। কিভাবে যে ঘটনাটি ঘটেছে আমি বুঝতে পারি নাই। আমার একটিমাত্র ছেলের পড়াশুনো খরচ ও পরিবারের ভরণ পোষণ করার মতো কেউ নাই। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। স্বপ্না বলেছে সংশ্লিষ্ট মামলার ঘটনার সাথে আমি কোনোরূপ জড়িত নেই। আমাকে এই মামলার ঘটনার সাথে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। এদিকে নারী ও শিশু নির্যাতন মামলাগুলো শুনানির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু আসিয়া ও শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, বিরতিহীনভাবে এসব মামলার শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। আমার নেতৃত্বে আমরা এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি। আমি আদালতকে বলেছি যে এই মামলাটি এবং এই ঘটনাটি বাংলাদেশের মানুষকে এত বেশি নাড়া দিয়েছিল, মানুষ প্রত্যাশা করে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর আপিল নিষ্পত্তি হোক। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রোববার আসিয়া হত্যাসহ 20 মামলার 48 ফাঁসের আসামির ডেথ রেফারেন্স শুনানির জন্য আসে কার্যতালিকায়। সাব্বিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা দিয়ে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এদিকে কুষ্টিয়ায় সীমান্তের শূন্য রেখায় 3 দিন ধরে অবস্থান করছেন 12 জন। পতাকা বৈঠকের পরও মেলেনি সমাধান। রোববার ভোরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ 6 জনকে পুশিনের চেষ্টা চালালে লাঠিসোঁটা নিয়ে ধাও করে স্থানীয়রা। বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানে ভেস্তে যায় বিএসএফের চেষ্টা। বিজিবি জানায়, প্রতিরোধের মুখে গয়টাপাড়া সীমান্তের শূন্য রেখায় রাখা হয়েছে পুশিনের জন্য জড়ো করা লোকজনকে। এছাড়া বন্ধুরচর সীমান্ত দিয়ে 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করে বিজিবি। এর আগেও চলতি মাসে রৌমারী সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জনকে পুশিনের চেষ্টা করেও পারেনি বিএসএফ। পরে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়। পুশিন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে 3 দিন ধরে শূন্য রেখায় নারী শিশু সহ 12 জন। পতাকা বৈঠকে পুশ ইনের বিষয়ে অস্বীকার করেছে বিএসএফ। তবে নাগরিকত্ব যাচাই বাছাই শেষে 12 জনকে ফেরত নেওয়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নওগাঁ সীমান্তে পুশিন ঠেকাতে শূন্যরেখার কাছে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পুশিন ঠেকাতে জনসচেতনতা বাড়াতে সীমান্ত গ্রামগুলোতে মাইকিং সহ নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। বাংলাদেশি বলে ভারতীয় লোককে পুশিন করার চেষ্টা করতেছে। আমরা বিজিবির সাথে সর্বদাই আমরা রাতে দিনে এবং
সবসময় আমরা থাকতেছি এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছি। হবিপুর থানাতে ওরা লোক লিয়েছে, লোককে রেখেছে, সন্ধ্যার সময় ওরা পার করার চেষ্টা চালাচ্ছে। আমরা লাঠি লাদনা নিয়ে মনে করেন যে বর্ডার হই হল্লা করে ঘেরাও করে আছে। বিএসএফ সন্ধ্যার পরে ফুট করে লাইট অফ করে দেয় রাত্রিবেলা, মানে এসারের পরপরই আর কি, মানে অফ করে দিয়ে 2-3টা গাড়ি আসে, উপরে লোক উঠে রাখে, বুঝছেন, ওই লাইট করার পরপরই পার করার চেষ্টা করে। চাঁপাইনবাবগঞ্জে 9 দিনে 2 দফায় বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা। নদী ও বিলের নৌকা এবং ড্রোন ক্যামেরা দিয়ে টহল ও নজরদারি করছে বিজিবি। রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। এছাড়া পুশিং ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। তানজিল হাসনাত, সময় সংবাদ। হাম উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 1127 জন। হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি নিউমোনিয়া রোগী ভর্তি হচ্ছে রাজধানীর শিশু হাসপাতালে। চিকিৎসকরা বলছেন 2 ধরনের নিউমোনিয়া ভোগাচ্ছে শিশুদের। হাম পরবর্তী জটিলতা কমাতে ভিটামিন এর ডোজ দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। 3 মাসেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হামের সংক্রমণ। এখনও আক্রান্ত গড়ে প্রতিদিন 1000-এর উপরে। তবে এর মধ্যে হাসপাতালে হামের রোগী কমার দাবি করছেন চিকিৎসকেরা। এখন দুশ্চিন্তা সংক্রমণ পরবর্তী জটিলতা নিয়ে। সদর হাসপাতালে 5 দিন ছিলাম, তারপর আবার হাম রোগ ধরা খাইছে। ধরা খাওয়ার পরে আরও 5 দিন আবার হাম রোগের চিকিৎসা করছি। গ্রামে ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়াইছি, বদলা 2বার করে সারে নাই। মানিকগঞ্জ জয়রা শিশু হাসপাতালে ভর্তি রাখছি 12 দিন। ওই জায়গায় ট্রিটমেন্ট দিছে, তাও ওরকম সারে নাই। এখানে আজকে 5 দিন যাবৎ চিকিৎসা চলতেছে, এখন আল্লাহর মতো অনেকটাই ভালো আছে। চিকিৎসকরা বলছেন হামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় নিউমোনিয়ায় আক্রান্তের হার বাড়ছে। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে শিশু হাসপাতালে। 2 ধরনের নিউমোনিয়ায় অবস্থা বেশি খারাপ হচ্ছে শিশুদের। যাদের পোস্ট মিজেলস নিউমোনিয়া হচ্ছে সাধারণত তাদের ইমিউনিটি কমে যাওয়ার ফলে অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হচ্ছে। এই ভাইরাস ব্যাকটেরিয়ার এক্সাক্ট ইসেগুলো হচ্ছে যে তাদের ট্রিটমেন্ট কমপ্লিকেশনগুলো ডেভেলপ করছে। একটা পর্যায়ে এসে তারা টার্সিয়ারি লেভেলে হসপিটালে আসছে, যে বেশিরভাগই রোগীগুলো কমপ্লিকেশন নিয়ে সাধারণত আসছে। হাম পরবর্তী জটিলতা কমাতে আক্রান্ত ও সুস্থ হওয়া শিশুদের 2 ডোজ ভিটামিন এ দেওয়ার পরামর্শ শিশু রোগ বিশেষজ্ঞের। হামে আক্রান্ত হয়েছে তাদেরকে প্রত্যেকেই 2টা করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে ফার্স্ট ডে, সেকেন্ড ডে। কিন্তু যাদের হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি কনজাংটিভাইটিস আছে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল 3টা দিতে হবে 3 দিন, ফার্স্ট ডে, সেকেন্ড ডে এবং 14 ডে। বিলো 6 মান্থ 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট এবং 6 মাস থেকে 1 বছর পর্যন্ত 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট এবং 1 বছর থেকে 5 বছর পর্যন্ত 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটে ভিটামিন এ ক্যাপসুল ফার্স্ট ডে এবং সেকেন্ড ডেতে দিয়ে দেওয়া হয়, তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টের যে ইনফেকশনগুলো সাধারণত প্রিভেন্ট করে। এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 650। মোট আক্রান্তের সংখ্যা প্রায় 1 লাখ। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। আদ্দিন হাসপাতাল লাইসেন্স বাতিলের পর নতুন করে ভর্তি নেওয়া হচ্ছে না কোনো রোগী। চিকিৎসাধীন শতাধিক রোগী ও তাদের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। সংকটাপন্ন শিশুদের অন্য হাসপাতালে স্থানান্তর করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এতে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর আদ্দিন হাসপাতালে এখন শুনশান নীরবতা। নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না, তবে এখনও চিকিৎসাধীন শত শত রোগী। শনিবার পর্যন্ত হাসপাতালটিতে 234 জন রোগী ভর্তি থাকলেও রোববার সকাল থেকে শুরু হয়েছে রোগীদের সরিয়ে নেওয়ার কাজ। বেশি বিপাকে পড়েছেন এনআইসিইউ ও আইসিইউতে থাকা সংকটাপন্ন শিশুরা। অন্য হাসপাতালে সিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনরা। সিজারের পরে এখন অসুস্থ বাচ্চা এখানে আছে, এটা নিয়ে আমরা এখন কোথায় যাব? যাওয়া তো জায়গা না। আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আমরা মানুষ, আমরা তো অনেক অর্থ দিয়ে স্কয়ার, ইউনাইটেড বা এবার খেয়ে আমরা চিকিৎসা করাতে পারবো। সরকারের প্রতি আবেদন যে যদি এদের কোনো গাফলতি থাকে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবে, পাশাপাশি হসপিটালটাও চালু থাকুক। 8 দিন থেকে রোগীদের স্থানান্তরে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেও জটিলতা তৈরি হয়, ক্ষোভ জানান ভুক্তভোগীরা। মুগদা হসপিটালে গিয়েছিলাম, ওখানে দেখছি যে বেডে আগে ফ্লোরে শুতে হবে। ফ্লোরে বেড পাওয়ার পরে যদি আপনার সিডের বেড যারা আছে তারা যদি ছুটি হয় তখন পাবে। 6 জনের জন্য 6000 শিশু মারা যেতে পারেন। আপনি দেখেন, আপনি শুধু দোষ দেখবেন কেন, এদের গুণও দেখেন। হসপিটাল বন্ধ করা তো কোনো সমাধান না। গত 4 জুন তদন্ত প্রতিবেদনে 6 নবজাতকের মৃত্যুতে আদ্দিন হাসপাতালের চরম অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এরপরই আসে লাইসেন্স বাতিলের কঠোর নির্দেশনা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ।
প্রস্তাবিত বাজেটে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের বরাদ্দ ১,৮৮৪ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় ৫৭১ কোটি টাকা কম। খাত সংশ্লিষ্টরা বলছেন, এভিয়েশন খাতের উন্নয়নে এই বরাদ্দ বাস্তবমুখী নয়। এতে পর্যটন নিয়ে কার্যকর পরিকল্পনা না থাকার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে নানা মহলে চলছে বিশ্লেষণ। বিভিন্ন খাতের উন্নয়নে জোর দিয়ে বরাদ্দ বাড়িয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী ৮ বছর অর্থাৎ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। বাজেট বক্তব্যে এমন তথ্যই জানিয়েছেন অর্থমন্ত্রী। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত বাজেটে এভিয়েশন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন খাত সংশ্লিষ্টরা। চলমান অর্থ বছরের সংশোধিত বাজেট থেকে মাত্র ৫৮৪ কোটি টাকা বাড়িয়ে ১,৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যা চলতি অর্থ বছরের বরাদ্দকৃত টাকার চেয়ে ৫৭১ কোটি টাকা কম। ক্রমান্বয়ে প্রতি বছর এ খাতের বরাদ্দ কমছে, যা পর্যটন খাতকে সংকটে ফেলবে বলে মত সংশ্লিষ্টদের। সরকার যদি ইনফ্রাস্ট্রাকচারগত যে সুবিধাগুলো আমাদের প্রত্যাশার জায়গা আছে, আমাদের যে ট্যাক্সেশনের যে ব্যাপারগুলো আছে, সেগুলোকে থেকে যদি আমাদের মুক্ত করার সুযোগ থাকে, তাহলে আমি বলবো যে বাংলাদেশের জিডিপির কন্ট্রিবিউশন 6-7% যাওয়া সম্ভব। আমাদের কোনো লক্ষ্য নাই, কেউ বলতে পারবে না আপনাকে যে আগামী 5 বছর পরে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে আমরা অমুক জায়গায় নিয়ে যেতে চাই। এদিকে এভিয়েশন খাতের উন্নয়নে আন্তঃবিমানবন্দরের যোগাযোগ বৃদ্ধি ও অবকাঠামো সক্ষমতা উন্নয়নে গুরুত্ব না দিলে এভিয়েশন হাবের স্বপ্ন খাতা কলমেই থাকবে বলে মত বিশেষজ্ঞদের। সবাই আমরা ঘুরতে পছন্দ করি, কিন্তু কেন যেন পর্যটনের যখন গুছিয়ে পর্যটন করার ব্যাপারটা আসে, আমরা করে উঠতে পারি না। এই এয়ারলাইনগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে গেলে বাজেটারি সাপোর্ট দরকার হবে। একদিকে নীরব কর্মসংস্থান তৈরি, অন্যদিকে বিশ্ব এভিয়েশনের সঙ্গে প্রতিযোগিতাপূর্ণ খাত হিসেবে গড়ে তুলতে এ খাতে বরাদ্দ কয়েক গুণ বাড়ানোর দাবি অংশীজনদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা, শ্রমিক আন্দোলনেও রেকর্ড করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। চলতি অর্থ বছরের 11 মাসে 32,20,000 কন্টেইনার হ্যান্ডেলিং এবং 9,95,00,000 টন কার্গো খালাস হয়েছে। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায়ের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। সাক্ষর টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। 2025-26 অর্থ বছরের মে পর্যন্ত 11 মাসে 32,20,000 টিউএস কন্টেনার, 9,95,00,000 মেট্রিক টন কার্গো এবং 3,952টি জাহাজ হ্যান্ডেলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে, যা আগের অর্থ বছরের তুলনায় বেশি। পাশাপাশি বছর শেষে মোট 35,42,000 কন্টেনার, 10,69,00,000 মেট্রিক টন কার্গো পণ্য এবং 4,317টি জাহাজ হ্যান্ডেলিংয়ের আশা করছে কর্তৃপক্ষ। এটি হবে বন্দরের ইতিহাসে রেকর্ড। 4,300-র উপরে জাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে আসবে বলে আমরা আশা করছি, এবং আমরা যদি 3টা ক্ষেত্রেই ধরি, আমরা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড সেট করব বলে আমরা আশা করছি। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হওয়া মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি, এর মাঝে আবার দাবি আদায়ে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ধর্মঘট। তারপরও দেশের আমদানি পরিস্থিতি স্বাভাবিক থাকায় এ প্রবৃদ্ধি বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমাদের যেহেতু ইম্পোর্ট বেস, আমাদেরকে আমদানি রপ্তানি সবকিছু কিন্তু আমাদেরকে স্মুথলি অপারেশন করতে হলে বন্দরকে 24/7 রান করতে হবে। চলতি অর্থ বছরের কন্টেনারে 7.47%, কার্গো হ্যান্ডেলিংয়ে 16.19% এবং জাহাজ আসার ক্ষেত্রে 5.89% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমদানি রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, এটার মূল আসলে কারণ আমি মনে করি যে ব্যবসায়ীরা মনে করছে এখন একটা স্টেবল গভর্নমেন্ট আছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 68তম হলো। কন্টেনার হ্যান্ডেলিংয়ে প্রবৃদ্ধি চলতি বছর তালিকায় এগিয়ে আসার সম্ভাবনা তৈরি করেছে। নানা সংকটের মাঝেও যেহেতু এই বন্দর কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ে রেকর্ড করছে, আর তাতে বলা চলে গতিশীল রয়েছে দেশের সামগ্রিক অর্থনীতি। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। শিশুর কান্না থামাতে হাতে দেয়া খেলনা কতটা নিরাপদ? খেলনার রঙে থাকা সীসা মুখ হয়ে মিশছে শিশুর রক্তে, এমন ভয়াবহ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা এসডো। আইসিডিআরবির আরেক গবেষণায় বলছে, দেশে 6 বছরের কম বয়সী প্রায় 3.5 কোটি শিশুর শরীরে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট।
রঙিন খেলনায় মগ্ন শিশুরা, কেউ খেলছে, কেউ খেলনার অংশ মুখে দিচ্ছে, অথচ যে খেলনা আনন্দ দেওয়ার কথা সেটিই হয়ে উঠছে বিষের উৎস। খেলনার রঙে থাকা সীসা হাত গড়িয়ে মুখ হয়ে মিশছে শিশুর রক্তে। কিন্তু শিশুদের জন্য ভয়াবহ এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে কতটা জানেন অভিভাবকরা? এই যে বিষাক্ত পদার্থগুলো যে দিচ্ছে এগুলো সবাইকে জানানো দরকার, বাচ্চারা অনেক ক্ষতি হতেছে। এসব খেলনা তো আমি ওদের সাথে খেলি, তো আমারও তো ক্ষতি হতে পারে। তো বাচ্চারা এই যে মুখে নিচ্ছে, যতবার আমি নিষেধ করবো আরো বেশি মুখে নিবে, এটাই স্বাভাবিক। তো আমাদের উচিত ওই দিক থেকে সচেতন হওয়া, যেন ওই ক্ষতিকর পদার্থ যেন খেলনায় না থাকে। গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো বলছে, কিছু রঙে পাওয়া গেছে নিরাপদ সীমার চেয়ে 1000 গুণেরও বেশি সীসা, যা ব্যবহার হয় শিশুদের খেলনা ও গৃহস্থালী রঙে। দেশে 6 বছরের নিচে প্রায় 3.5 কোটি বেশি শিশুর রক্তে পাওয়া যাচ্ছে বিষাক্ত ধাতু সীসা, যার অন্যতম কারণ বাচ্চাদের এসব নিম্নমানের খেলনা। যেখানে আন্তর্জাতিক মানদণ্ড 90 ppm, সেখানে বেশ কিছু খেলনায় পাওয়া যাচ্ছে 1 লক্ষ ppm-এরও বেশি। গবেষণা সংস্থা এসডো বলছে, শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারীরাও। জরিপে দেখা গেছে প্রায় 8% অন্তঃসত্ত্বা নারীর রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার ওপরে। খেলনায় অতিরিক্ত মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। কালারফুল যেগুলো বেশি, লাল, হলুদ, সবুজ, এগুলোর মধ্যে বেশি সাদাতেও পাওয়া গেছে। বাংলাদেশের শিশুরা 3 কোটির উপরে রক্তে তাদের সীসার অতিরিক্ত মাত্রা পাওয়া গেছে। সীসা আমাদের শিশু, আমাদের বয়স্ক, আমাদের গর্ভবতী নারী, তাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ক্ষতিগ্রস্তটার লেভেলটা এমন যে যেটা আসলে রিকভার করা যায় না। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2025 সালের জরিপ বলছে, দেশে 6 বছরের কম বয়সী শিশুর প্রায় 38% রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার উপরে। সংখ্যার হিসাবে যা প্রায় 3.5 কোটি শিশু। আইসিডিডিআরবির গবেষণায় ঢাকার 68% শিশুর রক্তেও মিলেছে বিপজ্জনক মাত্রার সীসা। সারা দেশে লেডের অবস্থা আসলে খুবই ভয়াবহ। তার ভিতরে হচ্ছে ঢাকা সিটির মধ্যে যারা বসবাস করি তাদের অবস্থা হচ্ছে সবচাইতে খারাপ। তো ইমিডিয়েটলি আমাদের হচ্ছে যে সীসা থেকে শিশুদের রক্ষা করতে হলে এক্সপোজার সোর্সগুলো বন্ধ করতে হবে। এর কোনো অল্টারনেটিভ আসলে আমাদের নাই। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সীসা দূষণের কারণে বাংলাদেশের শিশুদের প্রায় 2 কোটি আইকিউ পয়েন্ট হারিয়েছে। 20 মিলিয়ন আইকিউ পয়েন্ট লস হয়ে গেছে শিশুদের মধ্যে। বাংলাদেশ সরকার অ্যানুয়ালি 6 থেকে 9% জিডিপি লসের শিকার হচ্ছে। তো এটা শুধুমাত্র যে একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস বা হেলথ ক্রাইসিস সেটা না, এটা কিন্তু একটা ওভারঅল দেশের যে জাতীয় যে উন্নয়ন সেখানেও কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের খেলনা ও পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারি ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রোগী বাড়ল। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে বৃদ্ধি পায়নি শয্যা। 34টি বেডের এই ওয়ার্ডে প্রতিদিন ভর্তি থাকেন ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। অন্যদিকে জনবল সীমিত থাকায় সেবা দিতে হিমশিম অবস্থার সংশ্লিষ্টরা। নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হলে একই ছাদের নিচে মিলবে হৃদরোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসা, জানায় কর্তৃপক্ষ। অপু বণিকের তথ্য ছবিতে বিস্তারিত। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগ। এখানে রয়েছে মাত্র 34টি শয্যা, অথচ প্রতিদিন এই ওয়ার্ডে ভর্তি থাকেন প্রায় 150 জন রোগী। বারান্দা ও করিডোর থেকে শুরু করে ওয়ার্ডের প্রবেশমুখের মেঝেতেও ভর্তি থাকতে হয় রোগীদের। হসপিটালের যে সিট সংখ্যাগুলো আছে এর চাইতে অনেক বেশি রোগী হয়, আর বেশি রোগী হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা রোগীরা পায় না। চিকিৎসা ভালো ঠিক আছে, কিন্তু সিট অনেক যদি আরও কিছু বাড়তি হয় তাহলে আরও ভালো হবে, উন্নত মানের হবে। বর্তমানে খুব ক্রাইসিস, সিটের বাইরে থাকা লাগে, রোগীর প্রবলেম হয়। জায়গা হয় না পুরান মেডিকেল, এতে কোনো কমতি নাই। তারা একটু লেন্দি করে, তারা যেমন একটু অনেক সময় তারা একটু সরকারি তো একটু ইয়ে করে, একটু গাফাতে করে। মিনিমাম 10টা বাথরুম, আর সিট অনেকগুলার দরকার আছে, সিট অনেকগুলা কম, এই কারণে রোগীরা যাচ্ছে হয়। রোগীর চাপ সামাল দিতে চিকিৎসা সংশ্লিষ্ট সবারই হিমশিম অবস্থা। রয়েছে জনবল সংকটও। পেশেন্ট ওভারলোড, আর আমরা ম্যান পাওয়ার খুবই কম। তারপরেও আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি, যেহেতু অসুস্থ মানুষ আমাদের কাছে আসতেছে। চিকিৎসকরা বলছেন, দিন দিন বাড়ছে হৃদরোগীর সংখ্যা। মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে প্রয়োজন হৃদরোগ বিভাগে শয্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ। প্রশিক্ষিত নার্স, টেকনিশিয়ান এবং অন্যান্য সাপোর্টিং স্টাফ সহ যদি আমাদের শয্যার সংখ্যা একটু বাড়ানো হয়, তাহলে আমাদের এই সীমাবদ্ধতার মধ্যেই আমরা চিকিৎসকরা
সিলেট কার্ডিওলজি ডিপার্টমেন্ট দ্বারা ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের সেবাকে আমরা আরও উন্নত করে প্রায় আমরা উন্নত বিশ্বের মতো নিয়ে যাওয়ার চেষ্টা এবং সমগ্র সিলেট বিভাগের মানুষদের সেবা দেওয়ার আমরা দিতে পারবো। হাসপাতাল পরিচালক জানান, শয্যা সংকট নিরসন এবং চিকিৎসা সেবার মান উন্নত করতে নির্মাণ করা হচ্ছে 17 তলা ভবন। সেখানে এক ছাদের নিচে হবে ক্যান্সার, কিডনিজনিত সমস্যা এবং হৃদরোগের চিকিৎসা। যে এখানে একটা 17 তলা বিল্ডিং কিন্তু প্রক্রিয়ার মধ্যে আছে। এটার আউটার স্ট্রাকচার প্রায় শেষের দিকে 98%। এখানে আমাদের 3টা বিভাগ যাবে। এটা একটা প্রজেক্টের আন্ডারে আছে, তো এটা হলো একজন প্রজেক্ট ডিরেক্টর আছেন। এটা প্রজেক্টটা সম্পন্ন হলে ব্যবহারকারীর কাছে বুঝিয়ে দিবে। 2024 থেকে 2026 মে মাস পর্যন্ত সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনডোর ও আউটডোর থেকে হৃদরোগ নির্ণয় সেবা নিয়েছেন প্রায় 34,000 রোগী। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের নানা অনিয়ম হাতে নাতে ধরেন মন্ত্রী। কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। পরে নারায়ণগঞ্জ সহ 10 জেলা আইসিইউ ইউনিট উদ্বোধন করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে সরকার। রোববার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে রান্নাঘর সহ হাসপাতালে ময়লা আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 2 দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যকর না করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন মন্ত্রী। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে আরও 9 জেলার সরকারি হাসপাতালে ভার্চুয়ালি উদ্বোধন করেন আইসিইউ ইউনিট। তিনি জানান, স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। এর আওতায় সারা দেশে প্রতিষ্ঠা করা হবে 20টি আধুনিক হাসপাতাল। বলেন, শুধুমাত্র নারীদের জন্য 1,500 শয্যার 2টি বিশেষায়িত হাসপাতাল করা হবে। 1,500 বেড করে একটা হাসপাতাল হবে। 4টা জিনিস থাকবে, কিডনি অ্যানালাইসিস ডায়ালিসিস থাকবে, মেয়েদের ব্রেস্ট অ্যান্ড ইউটেরাস ক্যান্সারের ইউনিট থাকবে, পঙ্গুত্বের ইউনিট থাকবে, ডেলিভারি থাকবে, জেনারেল হসপিটাল থাকবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রতিটি হাসপাতালে 5টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেয়া হবে। জরুরি রোগী পরিবহনে সংযুক্ত করা হবে 4টি হেলিকপ্টার। একটা হেলিকপ্টার আসবে এই প্রজেক্টে, এই হেলথ স্কিমে। সারা দেশ থেকে ইমার্জেন্সি রোগীদেরকে বহন করে সদর অথবা ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৈপ্লবিক পরিবর্তনের চিন্তা করতেছেন স্বাস্থ্য সেক্টরে। এছাড়া 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। আপনারা দেখেন, জুলাইয়ের 1 তারিখের পরে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কি বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য পদক্ষেপ গ্রহণ করি ইনশাআল্লাহ। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন রাত 11টার সময়। শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শিক্ষামন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা হবে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে দারুণ সব উদ্ভাবন, পানি দূষণ রোধ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, হোম সার্ভিস অ্যাপ, স্টার্ট আপ সহ নানা প্রজেক্টে বাস্তব সমস্যার সহজ সমাধান তৈরি করেছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। রোববার রাজধানীর BAF শাহীন কলেজে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে ঢাকা জেলা প্রশাসন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 37টি দলের প্রজেক্ট ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান সহ অতিথিরা। নীতি নির্ধারকরা জানান, প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার। পাশাপাশি কারিগরি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বলেও জানান তারা। আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব, আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করব, আমরা কর্মদক্ষ মানব জাতি আমরা তৈরি করব। শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো বেশি সৃজনশীল করে তুলব, এমনভাবে গড়ে তুলব যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দক্ষ হয়, যোগ্য হয়, তাদের মাঝে সুনাগরিকের গুণগুলি গড়ে ওঠে। শিক্ষাকে আনন্দময় করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডাক্তার জুবাইদা রহমান। 6ষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্ট, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে
উপস্থাপন করা যেতে পারে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন এবং জাতীয়তাবাদী সত্তার বিকাশ ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় কথা বলেন বিএনপির মহাসচিব। বলেন, শহীদ জিয়া গণতন্ত্রকে কার্যকর ও প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরও বলেন, ধসে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন প্রেসিডেন্ট জিয়া। তার অবদানেই দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশ ঘটে। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের জন্য বাংলাদেশের গণমাধ্যমকে তাকে যুগ যুগ ধরে স্মরণ করতে হবে। ইতিহাসকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের ওপর গবেষণা আরও বাড়ানো প্রয়োজন। গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সবের একমাত্র নয়, কিন্তু এটা একটা নির্ভেজাল নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুব কঠিন। সেই কারণে তিনি বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। সামরিক নেতা যত না ছিলেন সরকার প্রধান, তা সব কিছু ছাপিয়ে গিয়েছে তার সেই রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি, মনোভাব এবং চর্চার কারণে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে গণমাধ্যম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং চর্চা। বর্তমান সরকার অতীতের সব সময়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান, মিড ডে মিল চালুসহ নানামুখী প্রকল্প গ্রহণ করেছে সরকার। রোববার সকালে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি। শিক্ষা খাতের অগ্রগতি সন্তোষজনক নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেছেন, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবে সরকার। একই অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। বেশ কিছু কার্যক্রমের ব্যবস্থা করেছি, যেগুলো এখন ইতিমধ্যে কিছু পাইলটিং চলছে, কিছু পাইলটিং আগামী 1-2 মাসের ভিতরে শুরু হয়ে যাবে। মানে আমাদের সরকারের 180 দিন পূর্ণ হবার আগেই সেই পাইলটিং গুলো শুরু হয়ে যাবে। But in this government, they allocated 2% of the budget, nearly 136,000 crores of taka. Of course, we do understand our drop rate are very high. The kids will now get school dress across the board, no matter everyone. At the same time, we'll introduce from the next budget midday meal for all children. জনস্বাস্থ্যের ক্ষতি হবে না এমন স্থানে ল্যান্ডফিল স্থাপনে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লার ভাগাড় অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি জানান, স্থানটিতে আবারও আবর্জনা ফেলা হলে পদক্ষেপ নেবে স্থানীয় প্রশাসন। পরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় উনি এটা আমাদেরকে অ্যাড্রেস করেছে, নোটিশ করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি এই ময়লাটি পরিষ্কার করে পরবর্তীতে এখানে যেন আর ময়লা না ফেলানো হয় এ ব্যাপারে স্থানীয় ইউনো সাহেব প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। চলতি বছরের 25 মে থেকে আগামী বছরের 25 মে পর্যন্ত নজরুল বর্ষ পালনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান, সাহিত্যকর্ম গণমানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে 18 থেকে 20 জুন দেশের সকল জেলায় 3 দিন ব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গত 23 মে ময়মনসিংহে ত্রিশালে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে নজরুল বর্ষ পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জানান, বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনে কমিটি গঠনের পাশাপাশি
স্মারক, ডাক টিকিট প্রকাশ, ক্যালেন্ডার প্রণয়ন, পোস্টার তৈরি ও নজরুল বর্ষের লোগো তৈরি সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে নজরুলের সৃষ্টিকর্মকে ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। বর্তমান সরকার জাতীয় কবির সাহিত্যকর্ম দর্শনকে আরও ছড়িয়ে দিতে ব্যাপক কর্মসূচি প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের 64টি জেলা, প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে উপজেলাগুলো, সেখানে আগামী 18 জুন থেকে 20 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। নজরুলের সাহিত্যকর্ম, সঙ্গীত ইত্যাদি বিষয়ে যাতে গবেষণা করা হয় সে উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গবাদি পশু লালন পালন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে খাদ্য নিরাপত্তায় ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার রাজধানীর একটি হোটেলে ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইন বিষয়ক আলোচনায় কথা জানান তিনি। আরও বলেন, প্রান্তিক খামারিদের অসচেতনতার কারণে পশুর শরীরে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ঢুকে যাচ্ছে, যা মানুষের খাদ্য শৃঙ্খলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এই অবস্থায় ভেটেরিনারি চিকিৎসকদের পরামর্শ ছাড়া অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহারে নিরুৎসাহিত করেন প্রতিমন্ত্রী। বলেন, ভেটেরিনারি চিকিৎসকদের সমন্বয়ে জেলা উপজেলা পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কোনো ভেটেরিনারি ডাক্তার সাজেস্ট না করলে যাতে এই অ্যান্টিবায়োটিক ইউজ না করে কেউ, এই ব্যাপারে আমাদের যে জেলা লেভেল আছে, থানা লেভেলে আছে আমাদের কর্মকর্তাবৃন্দ, তাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে এবং খামারিদেরকে বলতে হবে যে আমাদের পারমিশন ছাড়া বা আমাদের নির্দেশিকা ছাড়া আপনারা এই কাজটি করবেন না। দেখছেন রাত 11টার সময় সচিল অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। রোববার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জাতীয়করণের দাবিতে কর্মসূচি পালন করেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের দিকে এগিয়ে এলে বাধা দেয় পুলিশ, তবে কোনো সংঘর্ষ ছাড়াই শেষ হয় কর্মসূচি। বিক্ষোভের আগে আয়োজিত প্রতিবাদ সভায় ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জাতীয়করণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। প্রাথমিক বিদ্যালয় সরকারি হলেও একই কারিকুলামের ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ না হওয়াকে বৈষম্যমূলক বলে দাবি করেন আন্দোলনকারীরা। অবিলম্বে জাতীয়করণের দাবি মেনে না নিলে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে নিয়ে বসে সেই 28শে জানুয়ারির ঘোষণা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করুক, আমরা তাহলে আর আন্দোলনে থাকতে চাই না। দেশের সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা হয়েছিল, প্রায় 1.5 বছর পার হতে চলেছে, অথচ তার কোনো বাস্তবায়ন হয়নি। যদি সরকার মহোদয় পুলিশ বাহিনী দিয়ে আমাদের টিয়ার সেল ইত্যাদি নিক্ষেপ করে, তবু আমরা এই ব্যারিকেড ভেঙে আমরা সচিবালয়ে আমাদের শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ করব। মুন্সিগঞ্জে মা ও মেয়েকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে শহরের জমিদার পাড়ার সৌদি প্রবাসী জনি ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। আহত গৃহবধূ রীতামণি ইসলাম ও তাদের 8ম শ্রেণী পড়ুয়া মেয়ে জান্নাতুল ইসলাম রিধিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘরে ঢুকে তার স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শান্ত। পাশের কক্ষে থাকা মেয়ে রিধি চিৎকার শুরু করলে তাকেও গলায় আঘাত করা হয়। এ সময় অভিযুক্তের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন জনিও। পরে স্থানীয় লোকজন ছুটে এসে শান্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। কক্সবাজারের টেকনাফে মাটির নিচে লুকিয়ে রাখা 10টি হ্যান্ড গ্রেনেড, 28 রাউন্ড গুলি ও 2 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া বস্তু মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত গ্রেনেডের সদৃশ্য। সীমান্ত ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী নাশকতা বা পাচারের উদ্দেশ্যে এগুলো মজুত করে রেখেছিল বলে ধারণা কোস্ট গার্ডের। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। মাটি খুঁড়তে বেরিয়ে আসে পলিথিন বস্তা মোড়ানো অবস্থায় হ্যান্ড গ্রেনেড, গুলি ও গাঁজা। মাটির নিচে অস্ত্র ও গোলাবারুদ মজুদের তথ্য পায় শনিবার রাতে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। টেকনাফের জাদিমুরা এলাকায় পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে বের করা হয় পলিথিন ও বস্তা মোড়ানো অবস্থায় 10টি হ্যান্ড গ্রেনেড, 28 রাউন্ড গুলি ও 2 কেজি গাঁজা।
রোববার বিকেলে টেকনাফে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায় উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেডগুলো মিয়ানমার সেনাবাহিনীর ব্যবহৃত গ্রেনেড সদৃশ্য সশস্ত্র গোষ্ঠী পাচার কিংবা নাশকতার উদ্দেশ্যে মজুত করেছিল। মাটির নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মায়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত হয় এমন 2টি 36M Mark 1 হ্যান্ড গ্রেনেড, 8টি 40mm HEDP গ্রেনেড ও 28 রাউন্ড 7.62 মিলিমিটার তাজা গোলা উদ্ধার এবং 2 কেজি গাঁজা জব্দ করা হয়। বাংলাদেশের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্ট সদস্যদের আটকের নিমিত্তে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া গ্রেনেডগুলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সাহায্যে নিরাপদে নিষ্ক্রিয় করা হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ, সঙ্গী থাকুন। একটাই পৃথিবী, 7টা মহাদেশ, 195টা স্বাধীন দেশ, এক মঞ্চেই 48টা। গোলার্ধ জুড়ে উচ্ছ্বাসের ঢেউ। 39 দিনের লড়াই, চারকোনা ময়দানে গোলাকার ধাঁধা, হিসেব মেলানোর দৌড়, স্কিল আর দম। মাঠে হাজারো চোখ, পর্দায় কোটি কোটি, আকাশ ছোঁয়া আবেগ, অশ্রু সজল নয়ন, আনন্দ বেদনার কাব্য। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 3টি দেশের 16টি মাঠে 1248 জন যোদ্ধার প্রাণপণ লড়াই। কার হাতে উঠবে সোনালী ট্রফি? পরিচিত কোনো হাত? 2026 বিশ্বকাপ কি জন্ম দেবে নতুন কোনো মহানায়ক? বিশ্বকাপের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন সময় সংবাদে। দেখছেন সময় সংবাদ। ময়মনসিংহের ত্রিশালে যিনি ইউএনও হিসেবে আসেন তিনি পুকুর ঘিরে নেন প্রকল্প, কখনো গাইড ওয়াল নির্মাণ, কখনো মাছ চাষের জন্য খনন, কখনো আলোকসজ্জা সহ সৌন্দর্য বর্ধনের নামে পার্কিং টাইলস স্থাপন। সরকারি খরচে একের পর এক প্রকল্প চলতেই থাকে। এবার নতুন ইউএনও এসেই পুকুরের পাশের রাস্তা বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। পুকুরপ্রেমী ত্রিশালের ইউনো যিনি দায়িত্বে আসেন তিনিই বাসভবনের পাশে থাকা পুকুর ঘিরে নেন নতুন প্রকল্প। কখনো গাইডওয়াল নির্মাণ, কখনো মাছ চাষের জন্য পুকুর খনন, কখনো আলোকসজ্জা সহ সৌন্দর্য বর্ধনের নামে পার্কিং টাইলস স্থাপন। পুকুর ঘিরে সরকারি খরচে একের পর এক প্রকল্প চলতেই থাকে। এবার নতুন ইউনো এসেই পুকুর পাড় ভেঙে পড়াকে কেন্দ্র করে ইউনো বাসভবনের পাশের চলমান রাস্তাটি বন্ধ করেছেন। হাতে নিয়েছেন নতুন প্রকল্প। এদিকে রাস্তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী স্কুলগামী শিক্ষার্থী ও ছোট যানবাহন। এরকম একটা সরকারি রাস্তা বারবার যেখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে সরকারি বাজার থেকে, পৌরসভার থেকে, আজকে এই রাস্তা কেন বন্ধ হবে আমরা জানি না। এর চেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এগুলি বাদ দিয়ে উনি এই রাস্তা করতেছে, এটা কি প্রয়োজন ছিল আমাদের? ইউনোর বাসভবনের সীমানা প্রাচীর ও পাশের পুকুরের মাঝ দিয়ে যাওয়া সড়কটি গার্লস স্কুল থেকে ধানীখোলা সড়ক পর্যন্ত বিস্তৃত। শুধু পথচারী নয়, এই পথে দীর্ঘদিন ধরে চলাচল করে ছোট যানবাহনও। কয়েক বছর আগে প্রায় 10 লাখ টাকা ব্যয়ে ঢালাই করে পুনর্নির্মাণও করা হয় সড়কটি। পুকুর নিয়ে তদন্ত করে এইখান থেকে ডালমে কুচ কালা হয়ে অনেক কিছু বের হয়ে যেতে পারে। তবে বর্তমান ইউনোর দাবি, উপজেলা পরিষদ ও ইউনো বাসভবনের নিরাপত্তার কথা বিবেচনা করেই রাস্তা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে ভিতর দিয়ে বিভিন্ন ধরনের লোকজনের যাতায়াত রাত্রিকালীন, দিনে, সবসময়, এটা কিন্তু পরিষদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে সিএনজি এবং অন্যান্য গাড়ি যাতায়াতের কারণে দেখা গেছে এখানে দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে 50 বছরেরও বেশি পুরনো এই রাস্তা পুনরায় খুলে দেওয়ার দাবি জানান স্থানীয়রা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সিলেট নগরীর আয়তন প্রায় 3 গুণ বাড়লেও বর্ধিত 15টি ওয়ার্ডে স্থাপন হয়নি সিসিটিভি ক্যামেরা। এতে বাড়ছে অপরাধ। শহরের অধিকাংশ নিরাপত্তা ক্যামেরায় পুরনো হয়ে যাওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। নতুন ওয়ার্ডগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে সিটি কর্পোরেশন। আর উচ্চ প্রযুক্তির ক্যামেরা স্থাপনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য। দিগেন সিংহের তোলা ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেট নগরীতে এভাবেই বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। দিনে দুপুরে ঘটছে অপরাধ। মহানগরীতে গত 9 মাসে 350 ছিনতাইকারীকে আটক করে পুলিশ। নথিভুক্ত হয় অন্তত 20টি ঘটনা। এরই সঙ্গে চুরি ও সন্ত্রাসী তৎপরতার ঘটনা ঘটে শতাধিক।
নগরীর নিরাপত্তা নিশ্চিতে 2019 সালে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয় 108টি সিসিটিভি ক্যামেরাগুলোর মধ্যে বর্তমানে 10টি অচল, বাকিগুলো হয়ে পড়েছে পুরনো। সিসি ক্যামেরা নাই যেখানে, সেখানে বেশি অপেক্ষিত ঘটনা ঘটে। অনেকগুলো দেখা যায় যে অ্যাডাপ্টার নষ্ট, ক্যামেরা লাগানো আছে ঠিকই কিন্তু রান করতেছে না। 7 বছর আগে স্থাপিত এই সিসিটিভি ক্যামেরাগুলো বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে অপরাধ চক্রকে শনাক্ত করা কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে মনে করেন এসএমপির এই কর্মকর্তা। বর্তমান সময়ে অনেক হাই রেজলিউশন ক্যামেরা বাজারে এসেছে, এটাকে যদি রিপ্লেস করা হয় তাহলে এটা অপরাধ নিয়ন্ত্রণে অনেক বেশি সহায়ক হবে। 2021 সালে সিলেট নগরীর 27 ওয়ার্ড 42 ওয়ার্ডে সম্প্রসারণ করা হয়। আয়তন 26.5 বর্গ কিলোমিটার থেকে উন্নীত হয় 79.5 বর্গ কিলোমিটারে। নতুন 15 ওয়ার্ড এখনো বাইরে সিসিটিভি ক্যামেরার আওতায়। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শিগগিরই সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন সিটি কর্পোরেশন প্রশাসক। আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর, কোনো চুরি ছিনতাই হওয়ার সাথে সাথেই যারা ক্রিমিনাল তাদের পাকড়াও করে, কিন্তু তারপরেও তো এইটা কোনো স্বস্তিদায়ক না। আর শহরের নিরাপত্তা নিশ্চিতে উচ্চ প্রযুক্তির ক্যামেরা স্থাপনের ঘোষণা দিয়েছেন সিলেট 1 আসনের সংসদ সদস্য। তিনি জানান, এই কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা অপরাধ নিয়ন্ত্রণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ফেশিয়াল রিকগনিশনে সক্ষম এআই ড্রিভেন ক্যামেরা সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন প্রত্যেকটা এলাকা এই মনিটরিংয়ের ব্যবস্থার জন্য আগামী দিন আমরা পদক্ষেপ নেব। এআই ভিত্তিক ফেস রিকগনিশন ক্যামেরা স্থাপন করা গেলে অপরাধী শনাক্তকরণ, নিখোঁজদের সন্ধান, সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যানবাহনের নম্বর প্লেট শনাক্তের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও জানান সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। হবিগঞ্জ টুপিয়াজুড়ি আগুয়া সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। বৃষ্টি হলে পানি জমে প্রায় ঘটছে দুর্ঘটনা, এতে চরম দুর্ভোগে চলাচলকারীরা। তবে স্থানীয় সরকার বিভাগ জানায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, বরাদ্দ পেলে শুরু হবে কাজ। রাশেদ আহমদ খানের তথ্য, ছবিতে রিপোর্ট। সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। আরসিসি অংশের ঢালাই উঠে বড় বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, প্রায় ঘটছে দুর্ঘটনা। 15 কিলোমিটার দৈর্ঘ্যের হবিগঞ্জ টুপিয়াজুড়ি আগুয়া আঞ্চলিক সড়কটি জেলা শহরের সঙ্গে বানিয়াচং উপজেলার অন্যতম যোগাযোগ মাধ্যম। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। জনবহুল এই সড়কটি টুপিয়াজুড়ি থেকে আগুয়া পর্যন্ত 6 কিলোমিটারের অবস্থা বেহাল। আমাদের রাস্তার অবস্থাটা একবারে খারাপ। সুস্থ মানুষ এই রাস্তাতে চলাফেরা হলে অসুস্থ হয়ে যায়। আমাদের ফিল্ডে আসতে হয়, আমরা সরকারি চাকরি করি, ওখানে যাতায়াত করতে আমাদের খুব কষ্ট হয়। প্রায় আজকে 10-15 বছর ধরে এই রাস্তাটা মেরামত হয় না। এমপি সাহেবের কাছে আমরা আবেদন রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি হয়। তবে প্রস্তাবনা পাঠানো হয়েছে, অর্থ বরাদ্দ পেলে টেন্ডার প্রক্রিয়া করে সড়কটি সংস্কারে কাজ শুরু হবে বলে জানালো স্থানীয় সরকার বিভাগ। রাস্তাটি 2026-27 অর্থবছরের মেরামতের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে
মেরামতের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দীর্ঘ 10 বছর ধরে সংস্কার নেই সড়কটির। সময় সংবাদ, হবিগঞ্জ। সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ সংরক্ষিত থাকলেও শেরপুরের গারো পাহাড়ে মানছেন না কেউই। বনে গড়ে ওঠা আগর বাগান দেখতে ভিড় করছেন শত শত মানুষ। এতে হুমকির মুখে পড়ছে স্বাভাবিক পরিবেশ ও বন্যপ্রাণী। তবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে শুধু সাইনবোর্ড দেওয়ার আশ্বাস বন বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তী তোলা ছবিতে রিপোর্ট। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা শেরপুরের গারো পাহাড়ে জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বনের ভিতর গড়ে ওঠা বিরল প্রজাতি ও আগরবাগানের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বেড়েছে মানুষের আগ্রহ। দিন দিন বাড়ছে পর্যটকদের চাপ। মানুষের বাড়তি উপস্থিতিতে শব্দদূষণ ও পরিবেশগত চাপে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ, খাদ্য সংগ্রহে ব্যাপক প্রভাব পড়ছে। সবাই আসছে, তাই আমরা ঘুরতে আসছি। সুন্দর যেহেতু, সেই জন্য আমরা ছুটে আসি এই সৌন্দর্য দেখার জন্য। আমরা ঘোরাফেরা করলে বা আসা যাওয়া করলে তাতে তো আর গাছের কোনো ক্ষতি হওয়ার কথা না। এটি আসলে আলটিমেটলি বন্যপ্রাণী এবং বনের যে জীববৈচিত্র্য আছে এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী একটি হুমকির মুখে পড়বে। তবে বনে প্রবেশ নিরুৎসাহিত করতে গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে জানালেন বন বিভাগের কর্মকর্তা। আমরা অচিরেই 2-1 দিনের মধ্যে একটা সাইনবোর্ড দেব যেন সাধারণ জনগণ এখানে না যায়। বন বিভাগের তথ্য অনুযায়ী ঝিনাইগাতির রাংটিয়া রেঞ্জের আওতায় তাওয়াকুচা বিটে 40 হেক্টর ও গজনী বিটে 50 হেক্টর জমিতে রয়েছে আগর বাগান। প্রতি লিটার আগর তেলের মূল্য প্রকারভেদে প্রায় 22 থেকে 35 লাখ টাকা। সময় সংবাদ, শেরপুর। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত মৌলভীবাজারের কাশিমপুর পাম্প হাউস পুরোপুরি ব্যাহত হচ্ছে কাওয়া দিঘির হাওরের পানি নিষ্কাশন। এতে নষ্ট হচ্ছে হাওরের শত কোটি টাকার বড় ফসল, নিষ্ঠ হচ্ছেন কৃষক। সমস্যা নিরসনের প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। শাহ অলিদুর রহমানের পাঠান তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। আগাম বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের মাধ্যমে মৌলভীবাজারের কাওয়া দিঘি হাওরে জমি থেকে অতিরিক্ত ফসল উৎপাদনের আশা নিয়েই কাশিমপুর পাম্প হাউস প্রকল্পটি নির্মাণ করা হয়। তবে বর্তমানে পাম্প হাউসটি পানি নিষ্কাশনে পুরোটাই ব্যর্থ। পানি উন্নয়ন বোর্ড বলছে পাম্পগুলোর পানি নিষ্কাশন ক্ষমতা রয়েছে প্রতি 24 ঘন্টায় 15.5 লাখ ঘনমিটার। অথচ চলতি বছর বর্ষার আগেই 7 কোটি ঘনমিটার বৃষ্টিপাতে কাওয়াদিঘি হাওর ভরে ওঠে। এতে এই পাম্পগুলো জলাবদ্ধতা নিরসনে কাজে আসেনি। এতে এক মুঠো ধানও ঘরে উঠাতে পারেনি সদর ও রাজনগর উপজেলার কৃষক। আমরা কষ্ট করি আলি ফেলাইতাম পাই না, সময় গেল এইগুলাতে আমরা বিপদী। আমার অস্তিত্ব একবারে শেষ। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মিত পাম্প হাউসে পশ্চিমে 6 ব্যান্ড রেগুলেটরিও কোনো কাজে আসছে না। নিচের দিকে নির্মিত হওয়ায় হাওরের ময়লা আবর্জনা ও কচুরিপানা আটকে থাকছে। কৃষকরা পাম্প হাউসটি সুস্থ সংস্কার নতুবা উচ্চ ক্ষমতার নতুন পাম্প স্থাপনের দাবি জানিয়েছেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা পাম্প হাউস যদি প্রতিস্থাপন করা হয় তাহলে আমরা হয়তো কিছুটা এই পানিতে তলিয়ে যাওয়ার থেকে নতুন করে করা, এটাই লেগে আমরা আবেদন। কাশিমপুর পাম্প হাউসের যদি সংস্কার করা হয় পাম্পগুলোর, তাহলে কিছুটা হলেও এই জলাবদ্ধতা থেকে এই অঞ্চলের মানুষকে মুক্তি দেওয়া যাবে। পাম্পগুলোর অতিরিক্ত পানি নিষ্কাশন ক্ষমতা না থাকায় হাওরে এই ক্ষয়ক্ষতি বলছেন পানি উন্নয়ন বোর্ড ও কৃষি কর্মকর্তা। কাশিমপুর পাম্প হাউস কিন্তু কুলায় উঠতে পারে নাই নিষ্কাশন। যেটা হলো এই পাম্প হাউসে যেই পরিমাণ পানি নিষ্কাশন করতে পারবে তার চাইতে অনেক গুণ বেশি পানি যেখানে চলে আসে। তো এই এতগুলো পানি এই অল্প সময় নিষ্কাশন করে এই পাম্প হাউসের পক্ষে সম্ভব না। তবে পাম্পগুলো সংস্কার বা নতুন স্থাপনের বিষয়টি বিবেচনায় নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মেশিনের মধ্যে 6টা মেশিন বর্তমানে সচল রয়েছে এবং মেশিনগুলি অনেক পুরাতন হয়, এর যে ক্যাপাসিটি সেটা ক্যাপাসিটি অনুযায়ী সে পানি নিষ্কাশন করতে পারছে না। এটা আমরা সরকারকে জানিয়েছি, আশা রাখি যে সরকার এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে। পানি উন্নয়ন বোর্ড 1983 সালে কাশিমপুর পাম্প হাউস প্রকল্পটি নির্মাণ করে। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন সময় সংবাদ। আজ সই হবে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে রোববার কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে ইসরায়েল এ চুক্তির অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দেশ দুটির মধ্যে একটি চুক্তি রোববার সই হওয়ার কথা রয়েছে। তিনি আরও জানান চুক্তি স্বাক্ষর হওয়ার পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ট্রাম্প বলেন পরিস্থিতি শান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উপাদান নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং তা নিষ্ক্রিয় করে ধ্বংস করবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন চুক্তি এর সম্ভাবনা খুব বেশি হলেও তা রোববারই হবে এমন নিশ্চয়তা নেই। জানান আগামী 2-1 দিনের মধ্যে জেনেভা বা অন্য কোথাও সফরের পরিকল্পনা নেই তাদের। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে পাকিস্তান, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনার অংশ হিসেবে ভার্চুয়াল বৈঠকে এই সমঝোতা চূড়ান্ত হতে পারে। ইসরায়েল আলোচিত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক প্রক্রিয়ার অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে টেলিফোনে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতানিয়াহু, কারণ আলোচনার চূড়ান্ত চুক্তিতে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো ভেঙে ফেলা, ক্ষেপণাস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা আরোপের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের দাবি যুদ্ধ শেষ হওয়ার আগেই ইরান অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা পেয়ে যাবে, কিন্তু পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর প্রতিশ্রুতি নিশ্চিত হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য শান্তি চুক্তির বিরুদ্ধে এবার খোদ তেহরানে বিক্ষোভ হয়েছে। সমঝোতার জন্য সরকার অতিরিক্ত ছাড় দিচ্ছে দাবি করে শনিবার রাস্তায় নামেন কট্টরপন্থীরা। যুক্তরাষ্ট্রীয় চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের একাংশ এটিকে ট্রাম্পের আত্মসমর্পণের দলিল হিসেবে অভিহিত করেছেন, আর সরকারের কড়া সমালোচনা করে সম্ভাব্য এই চুক্তিকে নেতানিয়াহুর ব্যর্থতা আখ্যা দিয়েছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে ধোঁয়াশা কাটার আগেই সামনে এসেছে এক ভিন্ন বাস্তবতা। কয়েক মাসের সংঘাতের পরও যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান কেউই নিজের ঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি। সম্ভাব্য শান্তি চুক্তি স্বাক্ষরের প্রারম্ভে এমন দাবি করেছেন 3 দেশের নাগরিকরা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির বিরুদ্ধে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নামেন শত শত কট্টরপন্থী বিক্ষোভকারী। সরকারের শীর্ষস্থানীয়, বিশেষ করে পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধের পর এমন কোনো চুক্তি গ্রহণযোগ্য নয় যেখানে ইরান তার অবস্থান থেকে সরে আসবে। এই চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির খুনির সঙ্গে আপোষ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এদিকে চুক্তির বিরুদ্ধে এমন ভিন্ন অবস্থান ইরানের অভ্যন্তরীণ নীতি নির্ধারণে গভীর বিভাজনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ভেতরেও এই চুক্তি নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। যুদ্ধের উদ্দেশ্য পূরণ না করেই ট্রাম্প সমঝোতার পথে হাঁটছেন অভিযোগ করে বিরোধী ডেমোক্র্যাটদের একাংশ বলছেন, যুদ্ধ শুরু করে হোয়াইট হাউস এখন এমন একটি সমঝোতার দিকে এগোচ্ছে যা আত্মসমর্পণের শামিল। শুধু ওয়াশিংটন নয়, চাপের মুখে পড়েছে তেল আবিবও। সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ছেড়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। তার দাবি, চুক্তি বাস্তবায়িত হলে ইরানের সরকার টিকে থাকবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচিও বহাল থাকবে। এটি নেতানিয়াহুর সম্পূর্ণ ব্যর্থতা বলেও মন্তব্য করেন এই নেতা। নাসরিন রুমি, সময় সংবাদ। রাশিয়ার জ্বালানি বন্দর অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। হামলাকে সন্ত্রাসী কৌশল আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের খার্কিভ ও দোনেস্ক অঞ্চলের কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সামরিক বাহিনী। এদিকে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা প্রক্রিয়া শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার দক্ষিণাঞ্চলের ত্রাসনোদার অঞ্চলের টেমরিউক জেলায় একটি সি টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যায়। স্থানীয় প্রশাসন জানায়, ড্রোনের ধ্বংসাবশেষ থেকে জ্বালানি তেলে আগুন ছড়িয়ে পড়ে। ইউক্রেনের দাবি, টার্মিনালের একাধিক স্টোরেজ ট্যাঙ্ক ও লোডিং স্ট্যান্ডে সফল আঘাত করতে সক্ষম হয়েছে তারা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে সন্ত্রাসী কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন। সাফ জানিয়েছেন এ ধরনের হামলা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারবে না। আরও অভিযোগ করেন ইউক্রেনের বাহিনী যুদ্ধ জিততে মরিয়া হয়ে বেসামরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। আমাদের বাহিনী এখনো কৌশলগত সুবিধা ধরে রেখেছে। তারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং কোনো গোলাবর্ষণ বা ড্রোন হামলায় এই পরিস্থিতি বদলাতে পারবে না। শত্রুপক্ষ এই অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ হয়ে এখন প্রকাশ্য সন্ত্রাসী কৌশলের আশ্রয় নিচ্ছে। তারা বেসামরিক স্থাপনা, অবকাঠামো, এমনকি যাত্রী পরিবহন ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে তারা। পাশাপাশি গত এক সপ্তাহে ইউক্রেনীয় সামরিক স্থাপনায় একাধিক উচ্চ নির্ভুল হামলার কথাও জানানো হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছেন ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রই আগামী 15 জুন একটি আন্তঃসরকারি সম্মেলনে ইউক্রেন ও মলদোভার সঙ্গে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এতে আইনের শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সুশাসন ও ইউরোপীয় মূল্যবোধের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যা সদস্যপদ অর্জনের ভিত্তি হিসেবে বিবেচিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে ইউরোপের জন্য শক্তিশালী অগ্রগতি বলে অভিহিত করেছেন। বলেন, ইউক্রেন শুধু নিজের জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তা ও ঐক্যের জন্য লড়াই করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া। জলাভূমি ধ্বংস করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রকল্প ঘিরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন হাজারো মানুষ। ঘটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও ঘটনা। এদিকে প্রকল্পটি আইনি ও পরিবেশগত শর্ত মেনেই এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি দেশটির প্রধানমন্ত্রীর। ফ্লামিঙ্গো এক অনন্য সৌন্দর্যমণ্ডিত পাখি। গোলাপি আভাযুক্ত পালক, লম্বা সরু পা আর বাঁকানো ঠোঁটের কারণে এটিকে অন্য সব পাখি থেকে আলাদা করেছে। আলবেনিয়ার এই পাখির শেষ আশ্রয়স্থলও হারিয়ে যেতে বসেছে। দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত ভিওসানার্তা সংরক্ষিত এলাকায় বিচরণ করে হাজার হাজার ফ্লামিঙ্গো পাখি। ফ্লামিঙ্গোর পাশাপাশি দক্ষিণ আলবেনিয়ার এই জলাভূমি সিল এবং সামুদ্রিক কচ্ছপের প্রজনন ও আবাসস্থল হিসেবেও পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই এলাকায় রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করছে সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স প্রায় $160 কোটি এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে, যা বাস্তবায়িত হলে ফ্লামিঙ্গো পাখির গুরুত্বপূর্ণ আবাসস্থল হারিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে দেশটির একটি পরিবেশ সংরক্ষণ সংস্থা। এতে দেশটির বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। প্রকল্পটি নির্মাণের প্রতিবাদে টানা 13 দিন ধরে আলবেনিয়ায় বিক্ষোভ করছেন হাজারো মানুষ। রাজধানী তিরানা থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতেও চলছে প্রতিবাদ কর্মসূচি। স্থানীয় সময় শনিবার বিক্ষোভকারীরা নির্মাণস্থলের চারপাশে থাকা ধাতব ও কাঁটাতারের বেড়া ভেঙে ফেলেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের মতে এটি কেবল একটি রিসোর্ট বিরোধী আন্দোলন নয়, বরং সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, বিদেশি বিনিয়োগকারীদের প্রভাব এবং পরিবেশ সুরক্ষার প্রশ্নে জনগণের অসন্তোষের বহিঃপ্রকাশ। অন্যের সম্পত্তি এভাবে ভোগ করা এতটা সহজ নয়। দেশে যা ঘটছে তা এক ধরনের উন্মাদনা। আমরা চেয়েছিলাম বিনিয়োগকারীরা স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করুক, কিন্তু তারা তা করেনি। তারা মনে করছে মানুষের সম্পদ এভাবে দখল করে নিলেও কোনো প্রতিরোধের মুখে পড়তে হবে না। আজ আমরা সবাই এখানে উপস্থিত, তবে শুধু রিসোর্ট প্রকল্প নির্মাণের প্রতিবাদে নয়। গত 3 দশক ধরে এদেশে অনেক কিছুই ঠিকভাবে চলছে না, অনেক সমস্যায় জমে গেছে। তবে পরিবেশগত প্রভাব নিয়ে টানা বিক্ষোভ ও সমালোচনা সত্ত্বেও জ্যারেড কুশনার সংশ্লিষ্ট বিলাসবহুল রিসোর্ট প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসছে না আলবেনিয়া সরকার। উল্টো প্রকল্পটি আইনি ও পরিবেশগত সব শর্ত মেনেই এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। এই বিনিয়োগ আলবেনিয়ার পর্যটন খাত ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। গ্রুপ এফ এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং জাপান। একদিকে 3 বারের রানার্স আপ ডাচদের ট্রফি খরা কাটানোর মিশন, অন্যদিকে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা সামুরাই ব্লুদের ইতিহাস গড়ার লড়াই। ম্যাচ শুরু রাত 2টায়।
1994 সালের পর থেকে বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনো হারেনি নেদারল্যান্ড। টানা 16 ম্যাচ অপরাজিত থাকার সেই দুর্দান্ত রেকর্ড নিয়েই ডালাসে নামছে ডাচরা। কাকতালীয়ভাবে 34 বছর আগে যে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় হিসেবে ডাচদের নেতৃত্ব দিয়েছিলেন রোনাল্ড কোম্যান, এবার তিনি ডাগ আউটে দাঁড়িয়ে ডিকটেট করবেন কমলা আর্মিদের। ইউরো 2024-এর সেমিফাইনাল খেলা নেদারল্যান্ডসের চোখ এবার অধরা বিশ্ব মুকুটে। তবে ডালাসের মাঠে নামার আগে কোমেনের কপালের চিন্তার ভাঁজটা বেশ চওড়া। শেষ মুহূর্তে প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয়টা এসেছে পেনাল্টি ভাগ্যে, তার উপর ইনজুরির থাবা দলে। ছিটকে গেছেন 1 নম্বর গোলরক্ষক ভারবুর্গেন। জাভি সিমন্স, ডিলিক্ট কিংবা জুরিয়ান টিম্বারদের না থাকাটাও বড় ধাক্কা। যদিও মেমফিস ডিপেই এবং রোমার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ড্যানিয়েল মোলেনার উপর ভরসা রাখছেন ডাচ বস। ডাচ শিবিরে যখন হিসেব নিকেশের খাতা এশিয়ান জায়ান্ট জাপান তখন উঠছে। টানা 8 বার বিশ্বকাপে আসা সামুরাই ব্লুরা এবার কাতার বিশ্বকাপের চেয়েও ভয়ঙ্কর। টানা 6টা প্রীতি ম্যাচ জয় আত্মবিশ্বাসী করে তুলেছে তাদের। এএফসি বাছাই পর্বে রেকর্ড 54 গোল করে হাজিমে মরিয়াসুর দল রক্ষণভাগেও নিরেট হজম করেছে মাত্র 3টি গোল। অধিনায়ক ওয়াতারো এন্দো এবং উইঙ্গার মিতোমার ইনজুরি জাপানের জন্য বড় ক্ষতি। তবে তাকে কুভো, জুনিয়া ইতো এবং আয়াসে ওয়েদার ত্রিমুখী আক্রমণ যে কোনো রক্ষণভাগকে চূর্ণ করতে প্রস্তুত। ইতিহাস গড়ার অপেক্ষায় বেঞ্চে থাকবেন 39 বছরের টকবগে তরুণ ইয়োতো নাগাতোমো। মাঠে নামলে প্রথম এশিয়ান হিসেবে 5 বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন তিনি। একদিকে ডাচদের চিরাচরিত টোটাল ফুটবল আর গ্রুপ পর্বের অপরাজেয় রেকর্ড, অন্যদিকে আধুনিক ফুটবলের ক্ষিপ্র গতি আর ছকবাঁধা কৌশলে উজ্জীবিত জাপান। সুইডেন আর তিউনিশিয়ার এই গ্রুপে নকআউটের টিকিট নিশ্চিত করতে হলে ম্যাচটা দুদলের জন্যই এসিড টেস্ট। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের এফ গ্রুপের ম্যাচে কাল মুখোমুখি হবে সুইডেন ও তিউনিশিয়া। কানাডার স্টাডিও মন্টারি স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল 8টায়। আসরের শুভ সূচনার আশায় দুই দলই মরিয়া জয় পেতে। বিশ্বকাপের এফ গ্রুপে দুই শক্তিশালী প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও জাপান। তাদেরকে পেছনে ফেলে রাউন্ড অফ 32-এ খেলতে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সুইডেন ও তিউনিশিয়ার। তাই পূর্ণ 3 পয়েন্ট আদায় করতে দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। প্রায় 8 বছর পর প্লে অফ থেকে বিশ্ব আসরে খেলতে আসা সুইডেন নেই ছন্দে। শিরোপার মিশনে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতেই জয়হীন, তাই সাম্প্রতিক ফর্মটা বেশ ভাবাচ্ছে দলটিকে। তবে অতীত পরিসংখ্যান পেছনে ফেলে দলটির নজর শুভ সূচনায়। লক্ষ্য পূরণে দলটির ভরসার নাম ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফরওয়ার্ড আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গাইকরেস। কিন্তু তিউনিশিয়ার জমাট রক্ষণ ভেদ করাটাই হবে দুজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূলত বিশ্বকাপ বাছাইয়ের সবচেয়ে আলোচিত বিষয় ছিল তিউনিশিয়ার দুর্দান্ত পারফরমেন্স, যেখানে 10 ম্যাচের 9টিতেই জয় পেয়েছিল দলটি, বাকি একটি ড্র। এই যাত্রায় প্রতিপক্ষের জালে বল পাঠায় 22 বার, বিনিময়ে প্রতিপক্ষকে আক্ষেপে রেখে গোল হজম করেনি একটিও। তাই তিউনিশিয়ার এই শক্তিশালী সংগঠিত দৃঢ় রক্ষণ ভাঙতে তাদের অতীত ম্যাচগুলো নিয়ে বেশ ভালোই গবেষণা চালিয়েছেন দলটির কোচ পটার। এবার অপেক্ষাটা মাঠের লড়াইয়ে এর বাস্তবায়ন দেখার। এদিকে রক্ষণ নিয়ে সুইডেনের মনে ভয় ধরালেও বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হয়নি তিউনিশিয়ার। সর্বশেষ ফিফা প্রীতি ম্যাচে তাদের মনোবল ভেঙে দলটি জালে গোল উৎসবে মেতে উঠে বেলজিয়াম। ম্যাচটিতে ইগল অফ কার্তেজরা 5 গোল হজম করে। এর আগের ম্যাচে অস্ট্রিয়ার কাছেও 2-1 গোলে হারে দলটি। অবশ্য সেই হার নিয়ে ভাবতে নারাজ কোচ সাবরি লামুচে, কেবল ইতিবাচক থেকে ভালো একটা শুরু চান। রাফি আমিন, সময় সংবাদ। স্বস্তির সুবাতাস আর্জেন্টিনা শিবিরে শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসির পর ইনজুরির সংখ্যা উড়িয়ে অনুশীলনে যোগ দিয়েছেন এমি মার্টিনেজও। তবে এখনও 3টি পজিশন নিয়ে দ্বিধায় ভুগছে কোচ লিওনেল স্ক্যালোনি। 17 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনার একাদশ নিয়ে দুশ্চিন্তা কমেছে কোচ লিওনেল স্কালোনির। পুরোপুরি ফিট মেসি, মার্টিনেজ খেলবেন প্রথম ম্যাচ থেকেই। অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাকিরাও। স্কালোনির মাস্টার মাইন্ড পরিকল্পনা আর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধা। আলবি সেলেস্তেদের ম্যাচ ঘিরেও তাই দর্শকদের বাড়তি প্রত্যাশা। রেফারি প্যানেলেও থাকছে আর্জেন্টিনার লাকি চার্ম, যার বাঁশির ফুৎকারে 36 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছিল। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আলবি সেলেস্তেরা। কাতার বিশ্বকাপে ফ্রান্স আর্জেন্টিনার ম্যাচের সেই রেফারি সাইমন মার্চিনিয়ার কাঁধেই পড়েছে মেসিদের প্রথম ম্যাচ পরিচালনার দায়িত্ব। তবে আছে মুদ্রার ওপিঠও। একই রেফারির বাঁশিতে পাওয়া পেনাল্টি মিস করেছিলেন মেসি। 2018 বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে 1-1 ড্র করে আর্জেন্টিনা।
তবে একাদশ সাজাতে আরও কিছু হিসেব নিকেশ করতে হচ্ছে লিওনেল স্কালোনিকে। ইনজুরির কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড় নিকোলাস তাগলিয়াফিকো। হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রথমার্ধের পর মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরে তার পেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। এদিকে সেন্ট্রাল ফরওয়ার্ডে লাউতারো মার্টিনেজ ও জুলিয়ন আলভারেজের মধ্যে যে কোনো একজনকে নামানো হবে। মূল ম্যাচে নামার আগে আরও 4টি প্র্যাকটিস সেশন করবে দল। সেখানে ক্রিস্টিয়ানো রোমেরো ভালো করলে একাদশে অগ্রাধিকার দেয়া হবে তাকে। মিডফিল্ডে বরাবরের মতোই কোচের ভরসা রদ্রিগো ডি পল, অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস ও থিয়াগো আলমাদা। ফুটবলের এই মহাযজ্ঞে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে 17 জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ব্রাজিল ও মরক্কোর ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন 80,000 দর্শক। এছাড়াও নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন স্টেডিয়াম, পার্ক ও খেলার মাঠেও খেলা দেখেছেন লাখো কোটি মানুষ। মরক্কোর সাথে প্রথম ম্যাচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ড্র করলেও হতাশ নন ব্রাজিলিয়ান সমর্থকরা। মরক্কোর সমর্থকরা খুশি, মাঠে থেকে খেলা উপভোগ করেছেন অনেক বাংলাদেশিও। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ব্রাজিল ও মরক্কোর ম্যাচটি দেখতে সকাল থেকে স্টেডিয়ামমুখী হাজার হাজার দর্শক বাদ্য বাজিয়ে নিজ দেশের পতাকা হাতে নিয়ে জার্সি পরে নেচে গেয়ে ম্যাচটি উপভোগ করেছেন তারা। সব দিক বিবেচনা নিয়েই বলা যায় এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ম্যাচ এটি। দুর্দান্ত এই ম্যাচের 100 মিনিটই ছিল টানটান উত্তেজনায় ভরপুর। একে তো ব্রাজিল, পক্ষে বিপক্ষে সমর্থকের অভাব নেই। বাংলাদেশিরা ছিলেন দুই শিবিরে বিভক্ত। মরক্কো একটু বেটার খেলেছে আই বিলিভ, বিকজ ওরা অনেক গোল করার পসিবিলিটি ওদের অনেক বেশি ছিল, হাই চান্সেস ছিল। অনেক এক্সাইটিং ছিল, ইমোশনাল রোলার কোস্টারের মতো, কিন্তু রিগার্ডলেস আমরা খুব হ্যাপি যে আমরা অ্যাটলিস্ট হারিনি। ওদের ডিফেন্স অনেক ভালো ছিল, বাট ব্রাজিল নেক্সট টু দ্যাটস গোনা বি আস, উই গোনা উইন। দুইজনই অনেক ভালো খেলছে, আমি আজকে ব্রাজিল সাপোর্টার হয়ে আসছি। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি যেন পরিণত হয় উৎসবের নগরীতে। ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে খেলা দেখতে গিয়েছিলেন দেশের ক্রিকেটের আইকন সাকিব আল হাসান। দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ম্যাচ ড্র হলেও দুই দলের সমর্থকরাই খুশি, কেউই হতাশ নন। খেলা দেখতে নানা শ্রেণী পেশা ও বয়সী মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। They were like really tough. Yeah. We play good, not as much as we hope for, but it's fine. Okay, Brazil is still gonna win this World Cup. I hope Brazil win, but they're empty. Game today was good, 1-1. Honestly think we could have done a little bit better, missed some open goals, but I think we showed Brazil that we're the better team at the end. It was good. It was amazing. It was really good. We're winning next game. It was a good game. It was a good game. Both teams clearly got very tired at the end. সমর্থকরা বলছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ব্রাজিল মরক্কো কেউই জয়ী হতে না পারলেও জিতেছে খেলা, জিতেছে ফুটবল। দুর্দান্ত এক খেলা উপহার দিয়েছে ব্রাজিল এবং মরক্কোর খেলোয়াড়রা। এখন সামনের দিনগুলোতে মরক্কো এবং ব্রাজিল কি করে সেটি দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ফিফা বিশ্বকাপের এই মহাযজ্ঞকে সুচারুভাবে সম্পন্ন করতে পুরো পৃথিবী থেকে 65,000 ভলান্টিয়ার এসেছেন যুক্তরাষ্ট্রে। মাঠ এবং মাঠের বাইরে খেলা দেখতে আসা সমর্থকদের সাহায্য করাই প্রধান কাজ এইসব ভলান্টিয়ারদের, যারা মাঝে রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশীয়। নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে গর্বিত এরকম 3 বাংলাদেশি ভলান্টিয়ারের সঙ্গে কথা বলেছেন সময় সংবাদের প্রতিবেদক হাসানুজ্জামান সাকিব। বিশ্বকাপ ফুটবলে নিউ ইয়র্ক নিউ জার্সি এলাকায় প্রথম ম্যাচ। স্টেডিয়াম ঘিরে সাজ রব, উৎসবের আমেজে এখন রয়েছে নিউ ইয়র্ক নিউ জার্সি এলাকা। আমরা কথা বলবো এখন এই পুরো আয়োজন বিশ্বকাপে অনেক ভলান্টিয়ার আছেন, সেখানে বেশ কিছু বাংলাদেশি ভলান্টিয়ার রয়েছে। আমি এখন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে আপনার নাম এবং পরিচয় দিয়ে কেমন লাগছে এই ভলান্টারি করতে, এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে এত বড় একটা ইভেন্টে? থ্যাংক ইউ সময় টিভিকে আমাদেরকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা খুবই আনন্দিত
আনন্দিত এখানে কাজ করতে পেরে। আমরা সবাই ভলান্টিয়ার, ফিফার সৌজন্যে আমরা কাজ করছি এখানে, আমাদের সৌজন্যে বাংলাদেশিদেরকে রিপ্রেজেন্ট করছি। আমরা খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড, বিকজ আমরা এখন যে এরেনায় আছি এটা হচ্ছে গিয়ে টেনিস স্পোর্ট, এখানকার US ওপেন হয় এবং এটা একটা বিগ ইভেন্ট প্লেস, লাইক মোর দ্যান 5000 পিপল গ্যাদারিং। আমরা একজন নারী বাংলাদেশি ভলান্টিয়ারও পেয়েছি, আমরা তার সঙ্গে কথা বলবো এখন। Hello, Assalamu alaikum. Our name is Mariam and I'm really excited to be here and volunteering at the fan festival at Queens, one of the biggest fan festival at Queens HQ, and I'm really happy. আমাদের কিন্তু এখানকার যে বিশ্বকাপের যে ক্যামেরা পার্সন তিনি কিন্তু আমাদেরকে কভার করছেন। এখন আমরা একজনের সঙ্গে কথা বলবো, তিনি এই নিউ ইয়র্ক এবং নিউ জার্সি এলাকার অত্যন্ত সুপরিচিত সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ইব্রাহিম চৌধুরী খোকন। একটু বলবেন কেমন লাগছে আপনার এই আয়োজনে? প্রায় 11 লক্ষ স্বেচ্ছাসেবী এই মহাযজ্ঞের সাথে কাজ করতেছে, তার মধ্যে থেকে মাত্র কয়েক হাজার, 65,000, এবং এই নিউ ইয়র্ক নিউ জার্সিতে মাত্র 6,500 লোক, কানাডা সহ, এর মধ্যে এদের যুক্ত হওয়া এটা অনেক উল্লেখযোগ্য ঘটনা। উই আর প্রাউড অফ দেম। হার এবং জিত, এটি হচ্ছে খেলা, এটি হচ্ছে সৌন্দর্য, এটি হচ্ছে শান্তি। খেলা শান্তির বার্তা বয়ে নিয়ে আসুক বিশ্বজুড়ে, এই প্রত্যাশায় হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিশ্বমঞ্চে বাংলাদেশকে এক গর্বের মুহূর্তে এনে দিয়েছেন লাল সবুজের বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী সঞ্জয় দেব। বিশ্বকাপে কানাডা পর্বে কেবল পারফরমেন্সই করেননি, এক ফাঁকে লাল সবুজ ইঙ্গিত করে বুঝিয়েছেন আমি বাংলাদেশ। দেশজুড়ে যখন সঞ্জয় বন্দনা, তখন সময় সংবাদের মুখোমুখি হয়ে তিনি জানান ফিফা বিশ্বকাপ নিয়ে নিজের অভিজ্ঞতা আর ভবিষ্যৎ ভাবনা। টরন্টো থেকে সেই খবর জানাচ্ছেন রাশেদ লিমন। দর্শক, টরন্টো থেকে স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ লিমন। আমার সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। বিশেষ কেন সেটি আসলে তাকে দেখলেই আপনারা বুঝতে পারছেন। আসলে গত 2 দিন আগে হলেও তাকে অনেক বিশেষণ দিয়ে বা অনেকভাবে তাকে পরিচয় করে দিতে হতো, বাট এই মুহূর্তে শুধু সঞ্জয়, এটুকুই যথেষ্ট। উদ্বোধনী অনুষ্ঠানে আপনি যেভাবে বাংলাদেশকে, যেভাবে দ্য ওয়ে ইউ রিপ্রেজেন্ট বাংলাদেশ, রিয়েলি অ্যাজ এ বাংলাদেশি, বাংলাদেশের সবাই আপনাকে নিয়ে অনেক বেশি গর্বিত। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এটা আমাদের সবার জন্য একটা প্রাউড মোমেন্ট। এটা আমার না, I always say I'm just the vessel. It's the support of my people, support of my parents, my grandparents, everybody, their love and সবার দুয়ার জন্য। জ্যাকেটটা পরেছিলেন, সেটা নেপথ্যের কাহিনী জানতে চাই। কিভাবে, কোন চিন্তা করে সেটি বানালেন, কিভাবে এটার ডিজাইন হলো? যখন সবাই জানতে পারলো যে আমি যাচ্ছি ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করার জন্য, তখন সবাই আমাকে লিখলো, রাইট, বাংলাদেশের জার্সিটা পরে যাওয়ার জন্য। আমিও চাইতাম কিভাবে রিপ্রেজেন্ট করব আমি। তখন আমার ক্রিয়েটিভ ডিরেক্টর ছায়া, ওর সাথে আমি বসে এই স্লিভটা তৈরি করলাম। আর ওখানে আমাদের মোটিভ গুলো আছে যেগুলো আমাদের অনেক মিনিংফুল, রাইট, রয়্যাল বেঙ্গল টাইগার। যখনই আমি এটা কথা বলি বা যখনই আমি জ্যাকেটটা পরতাম, আমার লাইক মাই হার্ট কিপস বিটিং ফাস্টার। এত বড় ইভেন্টে কিভাবে যুক্ত হলেন সেই গল্পটা একটু শুনুন। আগে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য একটা গান বানিয়েছিলাম BPL এ। Oh, really? So এলো BPL, আমি মুজা, and we made this song. অসংখ্য ধন্যবাদ সঞ্জয় আমাদের সময় দেওয়ার জন্য। সঞ্জয়ের কথা ধরে আমরাও বলি যে সঞ্জয়কে দিয়ে শুরু, হয়তো বিশ্বকাপের মূল মঞ্চে ফুটবলেও একদিন বাংলাদেশ চলে আসবে। বাংলাদেশ সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি টরন্টো থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। দাপুটের জয়ে নারী টি20 বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। জুয়াইরিয়া ফিরদৌসের নৈপুণ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে 6 উইকেটের জয় পেয়েছে টাইগ্রেস। বার্মিংহামে টসে হেরে ফিল্ডিং নেমে শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিং করেন টাইগ্রেস বোলাররা। 50 রানের আগেই ডাচদের 3 টপ অর্ডার তুলে নেন তৃষ্ণা, মারুফা, রাবিয়া। পরে বাবের ডিলিডের 50তে ম্যাচে ফেরে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত 8 উইকেটে 139 রান সংগ্রহ পায় ডাচরা। জবাবে ওপেনিংয়ে জুরাইরিয়া ও দিলারার 67 রানের জুটিতে ম্যাচে নিজেদের দিকে নিয়ে নেয় বাংলাদেশ। এদিনও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখেন অধিনায়ক জ্যোতি। পরে জুরাইরিয়ার 50তে 5 বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।